হ্যালো এভরিওয়ান, ডিবিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিবিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর নোটিফিকেশনটা অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনা আজকে ক্লাস 7 সায়েন্স চ্যাপ্টার 7-এর কিছু প্রশ্ন উত্তর আমাদের বাকি থেকে গেছিলো, সেগুলো আমরা কমপ্লিট করব। শুরু করা যাক। ভিডিওটা বেশি থেকে বেশি লাইক শেয়ার করো। এর আগে 3টে পার্ট অলরেডি ডিসকাশন আছে, প্লেলিস্ট ভিজিট করো, সেখানে পেয়ে যাবে। শুরু করা যাক। ভিডিওটা লাইক শেয়ার করো। সবার প্রথমের প্রশ্ন, গ্রিন হাউস প্রজেক্ট বলতে কি বোঝো? উত্তর আমরা লিখব, বায়ুমণ্ডলের গ্রিন হাউস গ্যাসগুলি যেমন CO2, CH, N2O, CFC প্রভৃতির দ্বারা ভূপৃষ্ঠ থেকে প্রতিফলিত বেশি তরঙ্গ দৈর্ঘ্যযুক্ত অবলোহিত রশ্মি শোষিত হয়ে পৃথিবীর গড় উষ্ণতার বৃদ্ধির ক্রিয়াকে গ্রিন হাউস এফেক্ট বলে। নেক্সট প্রশ্ন, পৃথিবীর উষ্ণতা বেড়ে গেলে কি হবে? উত্তর লিখব, পৃথিবীর উষ্ণতা বেড়ে গেলে হিমবাহের গলন হবে, ফলে সমুদ্রের জলতলের উচ্চতা বৃদ্ধি পাবে। জলবায়ু পরিবর্তন ঘটবে, ফলে বহু জীববৈচিত্র্য ধ্বংস হবে। হিমবাহের বরফ বেশি মাত্রায় গলতে আরম্ভ করলে নেক্সট প্রশ্ন এটা, হিমবাহের বরফ বেশি মাত্রায় গলতে আরম্ভ করলে কী ধরনের প্রভাব পড়বে, অথবা উষ্ণায়নের ফলে হিমবাহ গলে গেলে কী কী সমস্যা দেখা দিতে পারে? উত্তর, এগুলো সব ছোট প্রশ্ন কিন্তু। উত্তর, হিমবাহের বরফ বেশি মাত্রায় গলতে আরম্ভ করলে যে সমস্ত প্রভাব পড়বে: 1 নম্বর, প্রতি বছর গঙ্গা নদীর উৎস গঙ্গোত্রী হিমবাহ একটু একটু করে ছোট হয়ে আসছে। এর ফলে গঙ্গা নদীতে অদূর ভবিষ্যৎ জল কমে যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। নেক্সট লিখব, উত্তর মেরু সংলগ্ন আলাস্কা উপকূলের বরফের স্তর গত 30 বছরে 40% কমে গেছে, 40%। এর ফলে সমুদ্রের জলতলের উচ্চতা বৃদ্ধি পেয়েছে। 1993 থেকে 2005 সালের মধ্যে এই উচ্চতার গড় বৃদ্ধি পেয়েছে প্রায় 3 হবে। এখানটা 3 করে দেবো, ওকে, 3 করব, বা 0.1 ইঞ্চি। 3 mm মানে 3 মিলিমিটার বা 0.1 ইঞ্চি হলো। নেক্সট পরের প্রশ্ন, ভারতকে মেগা ডাইভার্সিটি নেশন বা অতই বৈচিত্র্যের দেশ বলা হয় কেন, বা বলার কারণ কি? উত্তর লিখব, ভারতে এখনো পর্যন্ত প্রায় 91,212 প্রজাতির বন্যপ্রাণী আছে। বন্যপ্রাণী, পোকামাকড়, শামুক, কেঁচো প্রভৃতি খোঁজ পাওয়া গেছে। ব্যাখ্যাটা লিখব, পৃথিবীর মোট প্রাণীর প্রজাতি 7.43%। ওকে, আচ্ছা, খোঁজ পাওয়া গেছে। ভারতের ভূখণ্ডের আয়তনের প্রায় 19.77% এলাকা জুড়ে রয়েছে অরণ্য। সারা বিশ্বের উদ্ভিদ জগতে 7% এবং প্রাণী জগতের 6.5% প্রাণীর বাসভূমি হলো এই ভারত। এছাড়াও রয়েছে কয়েক হাজার জাতের দেশি ধান, অন্যান্য ফসল ও কয়েকশো জাতের গবাদি পশু। এই কারণে ভারতকে মেগা ডাইভার্সিটি বা অতি বৈচিত্র্যের দেশ বলা হয়। ঠিক আছে। নেক্সট পরের প্রশ্ন, জীববৈচিত্র্য গুরুত্বপূর্ণ অঞ্চল কাকে বলে? উত্তর আমরা লিখব, পৃথিবীর যে সমস্ত অঞ্চলে বেশি সংখ্যক প্রজাতিভুক্ত জীব পাওয়া যায় এবং যে সমস্ত অঞ্চলে বিপন্ন প্রজাতিভুক্ত জীব পাওয়া যায় তাকে জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ অঞ্চল বলা হয়। নেক্সট প্রশ্ন, ভারতের অবস্থিত জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ অঞ্চলগুলির নাম ও বিস্তার লেখো। উত্তর লিখব, ভারতের জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ 4টি অঞ্চল বা তাদের অংশবিশেষ অবস্থিত, যথা, এবার লিখব, পূর্ব হিমালয়ের এখানের মধ্যে রয়েছে সিকিম, দার্জিলিং, ডুয়ার্স, তরাই অঞ্চল। বর্মা এর মধ্যে রয়েছে উত্তর পূর্ব ভারতের রাজ্যসমূহ, যেমন মেঘালয়, অরুণাচল প্রদেশ ইত্যাদি। নেক্সট, এটা 2টো পার্ট হলো, ঠিক আছে, 1টা 2টো, ওকে। নেক্সট তারপরে লিখবো হচ্ছে পশ্চিমঘাট পর্বতমালা আর হচ্ছে এবং শ্রীলঙ্কা। এর মধ্যে লিখব ভারতের পশ্চিম উপকূল বরাবর ঘন অরণ্যে ঢাকা পাহাড়ি অঞ্চল।
নেক্সট পরেরটা লিখবো হচ্ছে সুন্দাল্যান্ড, এর মধ্যে লিখবো হচ্ছে ভারতের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ অঞ্চল। তাহলে চারটে আমরা পেলাম। এখানটা পূর্ব হিমালয় ইন্দো বার্মা, আর একটা পশ্চিমঘাট পর্বত শ্রীলঙ্কা, আর একটা হচ্ছে সুন্দাল্যান্ড। নেক্সট পরের প্রশ্ন, প্রবাল প্রাচীর গঠিত হয়, এখানটা ভুল হয়েছে, এটা হবে হচ্ছে প্রবাল প্রাচীর কাকে বলে, এটি কিভাবে গঠিত হয়। প্রবাল প্রাচীর কাকে বলে, এটি কিভাবে গঠিত হয়। প্রশ্ন, উত্তর লিখব, প্রবাল বা কোরাল নামক সামুদ্রিক অমেরুদণ্ডী প্রাণীরা কলোনি গঠন করে বসবাস করে। এই কলোনিতে গড়ে ওঠা চুনাপাথরের পাহাড় বিশেষকে প্রবাল প্রাচীর বলে। নেক্সট, কলোনি গঠনকারী কোরাল, এর মধ্যে যেমন আমরা লিখব অস্ট্রিয়া বা স্টার কোরাল, তারপরে ম্যাড্রিপোরা বা স্ট্র্যাগহর্ন কোরাল বহুদিন ধরে এক জায়গায় বাড়তে থাকে এবং তাদের বসবাসের জায়গায় ক্যালসিয়াম কার্বনেট বা চুনাপাথরের পাহাড় তৈরি হয়। এইভাবে প্রবাল প্রাচীর গঠিত হয়। নেক্সট পরের প্রশ্নে যাব, প্রবাল প্রাচীরের বসবাসরত প্রাণীগুলির নাম লেখো। উত্তর, প্রবাল প্রাচীরে বসবাসরত প্রাণীগুলির নাম যেমন স্পঞ্জ, সাগর কুসুম, মোলাস্কা পর্বভুক্ত বিভিন্ন সামুদ্রিক প্রাণী, অ্যাকাইডোডার্মাটা পর্বভুক্ত সামুদ্রিক প্রাণী, নেক্সট হচ্ছে ক্রাস্টেশিয়া শ্রেণীভুক্ত সামুদ্রিক প্রাণী হলো। এছাড়াও বিভিন্ন প্রজাতির মাছ, রঙিন মাছ দেব। নেক্সট দেব বিভিন্ন ধরনের সামুদ্রিক শৈবাল। নেক্সট প্রশ্ন, প্রবাল বা কোরাল কি। উত্তর লিখব, প্রবাল বা কোরাল এক প্রকার সামুদ্রিক অমেরুদণ্ডী প্রাণী। এরা নিডারিয়া পর্বভুক্ত। এরা একসঙ্গে দল বেঁধে কলোনি তৈরি করে বাস করে। এগুলো সব ইম্পর্টেন্ট প্রশ্ন, পড়তে হবে কিন্তু। নেক্সট প্রশ্ন, জীববৈচিত্র্য কাকে বলে। লিখব, বিভিন্ন প্রকার বাস্তুতন্ত্র বা পরিবেশ বা বাসস্থানে বসবাসকারী সব ধরনের উদ্ভিদ, প্রাণী ও জীবাণুর বৈচিত্র্যকে একত্রে জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি বলে। বিজ্ঞানী ডব্লিউ.জি. রোসেন প্রথম বায়োডাইভার্সিটি শব্দটি ব্যবহার করেন। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন, হিমালয়ের কস্তুরী মৃগের অস্তিত্ব বর্তমানে সংকটাপন্ন কেন। উত্তর, হিমালয়ের কস্তুরী মৃগ থেকে পাওয়া যায় মৃগনাভি। এই মৃগনাভির থেকে তৈরি হয় নানা সুগন্ধি দ্রব্য। মানুষ এই সুগন্ধি দ্রব্যের চাহিদা মেটাতে গিয়ে কস্তুরী মৃগকে মেরে ফেলছে, ফলে ক্রমশ এদের অস্তিত্ব সংকটাপন্ন হয়ে পড়ছে। অস্ট্রেলিয়ার কোয়ালা ভল্লুক লুপ্ত হয়ে যাচ্ছে কারণ ওকে দেখাও, মানে কোয়ালা ভাল্লুক কেন লুপ্ত হয়ে যাচ্ছে, এটা কারণ জানতে চেয়েছে। এটা আরেকটা প্রশ্ন। উত্তর লিখব, পরিবেশে কার্বন ডাই অক্সাইডের মাত্রা অতিরিক্ত হারে বেড়ে যাওয়ার ফলে অস্ট্রেলিয়ার ইউক্যালিপটাস গাছের পাতার খাদ্যগুণ কমে যাচ্ছে। অস্ট্রেলিয়ার কোয়ালা ভাল্লুকের প্রধান খাদ্য ইউক্যালিপটাস গাছের পাতা হওয়ায় খাদ্য সমস্যার কারণে কোয়ালা ভাল্লুক লুপ্ত হয়ে যাচ্ছে। নেক্সট প্রশ্ন, উৎপাদক কাকে বলে। উত্তর লিখব, বাস্তুতন্ত্রে বসবাসকারী যে সমস্ত জীব সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় নিজ দেহে অজৈব যৌগের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে জৈব যৌগ সংশ্লেষ করতে পারে তাদের উৎপাদক বলে, যেমন সবুজ উদ্ভিদ, স্বভোজী ব্যাকটেরিয়া ইত্যাদি। নেক্সট প্রশ্ন, খাদক বলতে কি বোঝো। উত্তর লিখব, বাস্তুতন্ত্রে উপস্থিত যে সমস্ত জীব প্রত্যক্ষ বা পরোক্ষভাবে খাদ্যের জন্য উদ্ভিদের ওপর নির্ভরশীল তাদের খাদক বলে। খাদক বিভিন্ন শ্রেণীর হয়, যেমন প্রথম শ্রেণীর খাদক, এটার মধ্যে আমরা লিখব হচ্ছে হরিণ পড়বে, হরিণ পড়তে পারে, তারপরে ছাগল পড়তে পারে, এগুলো সব প্রথম শ্রেণীর খাদক। নেক্সট লিখব দ্বিতীয় শ্রেণীর খাদক, বাঘ প্রভৃতি। আর যখন এটা লিখবেন একটু অ্যারো দিয়ে লিখবে, যেমন এটা অ্যারো আছে, এটাও কিন্তু দ্বিতীয় শ্রেণীর খাদক, অ্যারো দিয়ে তারপরে
বাঘ, এভাবে করতে হবে। ঠিক আছে, খাদ্য শৃঙ্খল নিয়ে কিন্তু অনেক প্রশ্ন আসে, যেমন খাদ্য শৃঙ্খল কাকে বলে, উদাহরণ। ঠিক আছে, একটি অরণ্যের এবং একটি জলাশয়ের খাদ্য শৃঙ্খলের উদাহরণ দাও। তো এগুলো কিন্তু ভালো করে পড়বে। যেমন উদাহরণ হিসেবে আমরা কি দিতে পারি, ঘাস, ঘাস থেকে ঘাস খাচ্ছে ফড়িং, ফড়িংকে আবার ব্যাঙ খাচ্ছে, ব্যাঙকে সাপ খাচ্ছে, সাপকে বাজ পাখি খাচ্ছে, এইভাবে দিতে পারি। ওকে, বা উদ্ভিদকে হরিণ খাচ্ছে, হরিণকে বাঘ খাচ্ছে, তারপরে এইভাবে আমরা দিতে পারি কিন্তু। ঠিক আছে, নেক্সট প্রশ্ন আমরা যাব, পৃথিবীর থেকে চিরতরে হারিয়ে যেতে পারে এই কয়েকটি প্রজাতির এমন কয়েকটি প্রজাতির নাম লেখো, বা লুপ্তপ্রায় কয়েকটি জীবের নাম লেখো। ঠিক আছে, লিখবো কি, পৃথিবীর থেকে চিরতরে হারিয়ে যেতে পারে এমন কয়েকটি প্রজাতি। যেমন পক্ষী প্রজাতির মধ্যে দেব চড়ুই, শকুন। স্তন্যপায়ের মধ্যে দেব গঙ্গার শুশুক, তারপরে কচ্ছের বুনোগাধা, বাঘ, এক সিংহ গন্ডার, চিতা, শিম্পাঞ্জি, গরিলা, ওরাংওটাং, রেড পান্ডা, তুষার চিতা, নীলগিরি তাহির, এগুলো। ওকে, আর উদ্ভিদ প্রজাতির মধ্যে আমরা লিখে দেবো হচ্ছে গিঙ্কো বাইলোবা। নেক্সট, পরের প্রশ্ন হচ্ছে, পরিবেশ দূষণের জন্য পৃথিবীর থেকে হারিয়ে যেতে পারে এমন দুটো জীবের নাম লেখো। উত্তর, পরিবেশ দূষণের জন্য পৃথিবী থেকে হারিয়ে যেতে পারে জীব হচ্ছে গঙ্গার শুশুক আর কোয়ালা ভালুক। নেক্সট প্রশ্ন হচ্ছে, সমুদ্রের ঝোড়ো হাওয়া কেন সুন্দরবনে বড় ধরনের কোনো ক্ষতি করতে পারে না? এটা প্রশ্নটা খুব আসে। লিখব, সুন্দরবনে ম্যানগ্রোভ অরণ্যে বেড়ে ওঠা গরান, হেতাল, সুন্দরী গাছের গভীর জঙ্গল সামুদ্রিক ঝড়ের বেগকে 60 থেকে 80% কমিয়ে দেয়, ফলে সুন্দরবনের মানুষদের বড় কোনো ক্ষতি হয় না।